শুভেচ্ছা, আমন্ত্রণ দেশ জনপদ লাইভে, সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী সাবরিনা মজুমদার, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সাবরিনা, আজকে শুনানির ব্যাপারে কি তথ্য রয়েছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। এরপর কনস্টেবল সুজন, নাসিরুল ইসলাম সহ 4 জন পুলিশ সদস্যকে ইতোমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এবং সেই সাথে কিন্তু এর একটু আগের প্রেক্ষাপট যদি বলি, সেটি হচ্ছে যে 29 জুনে যে শুনানি হয় সেখানে রাষ্ট্রপক্ষের আইনজীবীর অর্থাৎ প্রসিকিউশন শুনানিতে অংশগ্রহণ করেন এবং শুনানিতে তাদের যুক্তিতর্ক উপস্থাপন করেন এবং সেখানে কিন্তু আমরা জানতে পারি যেখানে আরো 4 জন আসামি আছেন যারা পলাতক রয়েছেন। তারা হচ্ছেন পুলিশের ডিএমপি তৎকালীন কমিশনার হাবিবুর রহমান, যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী সহ 8 জন পুলিশ সদস্য এখানে মামলায় আছেন এবং সেখানে 4 জনকে হাজির করা হয়েছে, বাকি 4 জন পলাতক আছেন। আজকে যে শুনানি হবে সেখানে ট্রাইব্যুনাল 1-এ গোলাম মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল বেঞ্চে শুনানি হবে এবং সেখানে আজকে শুনানিতে অংশগ্রহণ করবেন আসামি পক্ষের আইনজীবীরা, অর্থাৎ এই যে 4 জন আসামি হাজির করা হচ্ছে তাদের পক্ষের আইনজীবীরাও শুনানি অংশগ্রহণ করবে এবং পলাতক যে 4 জন আছে তাদেরকে ট্রাইব্যুনাল থেকে নিযুক্ত করে দিয়েছেন আইনজীবী, তিনিও আজকে শুনানিতে অংশগ্রহণ করবেন। তো এখন পর্যন্ত আজকে শুনানিতে নতুন কোন তথ্য আমরা জানতে পারবো, কারণ আজকেই কিন্তু আসামি পক্ষের আইনজীবীরা শুনানিতে অংশগ্রহণ এবং তারা তাদের বিরুদ্ধে তাদের আসামিদের ট্রাইব্যুনাল যাদেরকে আসামি করেছেন তাদের বিরুদ্ধে কিন্তু এই যে প্রসিকিউশন যে যুক্তিতর্ক উপস্থাপন তাদের বিপক্ষে কিন্তু তারা যুক্তিতর্ক উপস্থাপন করবেন। তো আজকে একটি শুনানিতে আমরা নতুন তথ্য জানতে পারবোই। তো একটু পরেই এখন পর্যন্ত যে বিচারপতি আছেন তারা ইতিমধ্যে চলে এসেছেন, প্রসিকিউশনও আসেন। এই 12টার দিকে ট্রাইব্যুনালের শুনানি শুরু হবে এবং শুনানিতে জানতে পারবো যে কি হবে। তবে আমি যদি 5 আগস্টের সময়কার ঘটনাটি আপনার দ্বারা দর্শকদের মনে করিয়ে দেয়, সেখানে 5 আগস্ট যখন ঢাকা থেকে যখন সবাই বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় আসে, মার্চ ঢাকা যখন হয়, সেখানে এই শিক্ষার্থী যারা ছিলেন তারা ছিলেন ওখানে শিক্ষার্থী আনাস সহ 6 জনকে এই পুলিশ সদস্যরা তাদেরকে হত্যা করে। তো এই প্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করা এবং অভিযোগের পর প্রসিকিউশন সেই অভিযোগ দেয়। তারপর অভিযোগের পর ট্রাইব্যুনাল সেই অভিযোগ আমলে নেয়। অভিযোগ আমলে নেওয়ার পর তদন্ত সংস্থা তাদের রিপোর্ট দেয়, তদন্ত প্রতিবেদন দাখিল করে এবং তদন্ত প্রতিবেদন দাখিলের পর অভিযোগ গঠন হয়। অভিযোগ গঠনের আজকে দ্বিতীয় দিনের শুনানি, অর্থাৎ আজকে আসামি পক্ষের আইনজীবীরা কথা বলবেন। তো আসামি পক্ষের আইনজীবীরা কি যুক্তিতর্ক উপস্থাপন করেন সেটি আমরা আপনাকে এই যে শুনানি যখন শেষ হবে তখন অপরাধ ট্রাইব্যুনাল থেকে ইশরাত। ধন্যবাদ আপনাকে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে শুনানির ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী সাবরিনা মজুমদার। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিকে ঘিরে নানা আয়োজন করছে জাতীয় নাগরিক পার্টি। এরই অংশ হিসেবে নীলফামারীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে পদযাত্রা, যেখানে অংশ নেবেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন আমিরুল ইসলাম। আমিরুল, আপনার কাছে জানতে চাইবো যে পদযাত্রাকে ঘিরে জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে কি বার্তা দেওয়া হয়েছে? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রার আজকে তৃতীয় দিন। আজকের এই দিনে নীলফামারী, সৈয়দপুর এবং নীলফামারী সদরে 3টি পয়েন্টে তাদের পদযাত্রা অনুষ্ঠিত হবে। আমি যদি ছোট্ট করে এনসিপির যদি আজকের কর্মসূচি যদি জানাই, সেটি হচ্ছে প্রথমে শহীদ সাজ্জাদের হাতিখানা কবরস্থানের তার কবর জিয়ারতের পরে আজকে এই কর্মসূচি শুরু হবে। এরপরে শহীদপুরে আটকে পড়ে যে পাকিস্তানি ক্যাম্প রয়েছে, এর মধ্যে উল্লেখযোগ্য হাতিখানা ক্যাম্প, এই হাতিখানা ক্যাম্প পরিদর্শন করবেন এনসিপি কেন্দ্রীয় নেতারা এবং তারা তাদের কথা শুনবেন এবং সেখানে নাহিদ ইসলাম বক্তব্য রাখবেন। এরপরে শহীদপুরের 5 মাথা মোড়ে এনসিপির পদযাত্রায় পথসভায় বক্তব্য রাখার কথা রয়েছে। এরপরে তারা চলে যাবেন উত্তরা আবাসন প্রকল্প একটি রয়েছে, সেখানে পথসভায় বক্তব্য রাখবেন। শহীদপুরে এই কর্মসূচি শেষ করে তারা সরাসরি চলে যাবেন নীলফামারী সদরে, সেখানে 3টি পয়েন্টে পথসভা করার কথা রয়েছে। এটি হচ্ছে আপনার আনন্দবাবুর পুল, কালীবাড়ি মোড় এবং চৌরঙ্গি মোড়। এই 3টি
পয়েন্টে তারা পথসভায় বক্তব্য রাখে পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা দিবেন। আর আপনি যদি বলছিলেন যে কি বার্তা দিয়েছে, আমরা স্থানীয় এনসিপি নেতাদের সাথে কথা বলেছি, তারা যেমনটি আমাদেরকে জানিয়েছেন এই 15.5 বছরে নীলফামারী উন্নয়ন থেকে বঞ্চিত ছিল, এক প্রকার বৈষম্য শিকার হয়েছিল। শুধুমাত্র আওয়ামী লীগ সরকারের যারা জনপ্রতিনিধি ছিলেন তারা উন্নয়নের কথা বলেছেন, আসলে সেরকম কোনো উন্নয়ন হয়নি। এই জন্য তারা মূলত মনে করছেন যে আজকে যারা এনসিপির যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসছেন তারা মূলত এক প্রকার নির্বাচনী প্রচারণারও একটি ব্যাপার রয়েছে। তারা মনে করছেন যে আসন্ন সংসদ নির্বাচনে যদি তরুণ নেতৃত্ব এবং এনসিপির প্রতিনিধিত্ব যদি থাকে তাহলে বঞ্চিত এই নীলফামারী জেলাটি একটি উন্নয়ন হবে। আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করেছি, তারা যেমনটি বলছেন এখানে তারা একটি হাইটেক পার্ক করবেন এবং আপনি জানেন যে শহীদপুরে একটি আঞ্চলিক মানের বিমানবন্দর রয়েছে, এটিকে তারা প্রতিশ্রুতি দিচ্ছেন এটি আন্তর্জাতিক বিমানবন্দর তারা করবেন। এবং এই আন্তর্জাতিক বিমানবন্দর যদি হয় তাহলে পার্শ্ববর্তী ভারত, নেপাল, ভুটানের সাথে একটি বাণিজ্যিক সম্পর্ক হবে এবং ব্যবসা বাণিজ্যে সমৃদ্ধি ঘটবে। এছাড়া আপনি জানেন দেশের বৃহত্তর সৈয়দপুর রেলওয়ে কারখানা রয়েছে, এখানে বলা চলে যে মাত্র 25% লোক বল নিয়ে এখানে এই কারখানায় কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এখানে যদি দক্ষ জনবল নিয়োগ এবং অর্থ বরাদ্দ পেলে এক সময় যে জলুসটি ছিল এই সৈয়দপুর রেলওয়ে কারখানায়, এখানে মিটার গেজ, বোর্ড গেজের বগি তৈরি করা হয়তো এবং বর্তমানে জনবল সংকটের কারণে শুধুমাত্র এখানে সংস্কার কাজটি হয়ে থাকে। এখানে অর্থ বরাদ্দ পেলে এবং সুদৃষ্টি যদি সামনে যে সরকার গঠন করবে তারা যদি এখানে সুদৃষ্টি দেয় তো সেখানে এই কারখানাটি আগের মতো প্রাণ ফিরে পাবে। এছাড়া এখানে রয়েছে ইপিজেড এবং বিশিক শিল্প নগরী রয়েছে। তারা মনে করছেন এই জেলাটি যদি এখানে যদি এখানকার যে মানুষগুলো রয়েছে, যুব সমাজ রয়েছে, এখানে যদি কর্মসংস্থান সৃষ্টি করা যায় তাহলে সেক্ষেত্রে এই জেলার ইতিবাচক উন্নয়ন ঘটবে। তারা নেতৃবৃন্দ, আমরা যতটুকু জেনেছি, আমরা সৈয়দপুরে কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখনো এসে পৌঁছান নাই, আর অল্প কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছাবেন। যদিও তাদের কর্মসূচি 10:30 থেকে শুরু হওয়ার কথা ছিল, তারা এখনো কিছু বিলম্ব আছে। তারা এসে পৌঁছালে এখান থেকে তারা পদযাত্রার যে কর্মসূচি তারা শুরু করবেন। তো এই ছিল আমার কাছে এই পর্যন্ত সর্বশেষ। আমরা পরবর্তীতে সংবাদে আবার যুক্ত হব। ইসরাত, ধন্যবাদ আপনাকে। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিকে ঘিরে নানা আয়োজন করছে জাতীয় নাগরিক পার্টি এবং এই ব্যাপারে নীলফামারী থেকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আমিরুল ইসলাম। দেখছেন দেশ জনপদ লাইভ। জুলাই শহীদদের স্মরণে ময়মনসিংহে অনুষ্ঠিত হচ্ছে ড্যামের আয়োজনে রক্তদান ও আলোচনা কর্মসূচি। এই কর্মসূচির বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, কিভাবে পালিত হচ্ছে আজকের কর্মসূচি এবং অংশগ্রহণকারীদের মধ্যে কেমন সাড়া দেখা যাচ্ছে জানাবেন সব মিলিয়ে। কিছুক্ষণ আগেই সুখ ও বিজয়ের যে বর্ষপূর্তি পালনের সারা দেশে কর্মসূচি নিয়েছে বিএনপি, তারই অংশ হিসেবে ড্যাবের আয়োজনে ময়মনসিংহের বিএনপি অর্থাৎ দক্ষিণ জেলা বিএনপি কার্যালয়ে কিন্তু রক্তদান কর্মসূচি এবং ব্লাড গ্রুপিং কার্যক্রম শুরু হয়েছে। আমরা দেখেছি যে ড্যাবের নেতৃবৃন্দরা এখানে কিন্তু উপস্থিত হয়েছেন। এছাড়াও মহানগর বিএনপি সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরাও কিন্তু তারা দলীয় কার্যালয়ে উপস্থিত হয়েছেন এবং সেই কর্মসূচি সারা দেশের নেই ময়মনসিংহেও শুরু হয়েছে এবং নেতাকর্মীরা বলছেন যে এই দিনটি তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই দিনটিকে স্মরণ করে রাখার জন্যই যে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে সেটি কিন্তু তারা বলছিলেন। অর্থাৎ আমরা দেখেছি সকাল থেকে বেশ কয়েকজন ইতিমধ্যেই রক্ত দিয়েছেন এবং তাদের রক্ত পরীক্ষার যে কার্যক্রম সেটি কিন্তু অনেকেই উৎসাহ নিয়ে করছেন, সেই বিষয়টি আমরা দেখেছি। অর্থাৎ যারা আয়োজক রয়েছেন তাদের একজনের সঙ্গে একটু যুক্ত হতে চাই, জানতে চাই এই কর্মসূচিটি আয়োজন করার মূল লক্ষ্য কি? ধন্যবাদ। আমি ডাক্তার মাহমুদ হোসেন নাসিম, আমি সহকারী অধ্যাপক কার্ডিওলজি ময়মনসিংহ মেডিকেল কলেজ এবং সাধারণ সম্পাদক ড্যাব ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখায় নিয়োজিত আছি। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের শোক ও বর্ষপূর্তি পালনের বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই ড্যাবের আয়োজনে ড্যাব ময়মনসিংহের 4টি শাখার যৌথ আয়োজনে এই ব্লাড ডোনেশন প্রোগ্রাম আমরা আয়োজন করেছি। এটার মূল লক্ষ্য হলো রক্ত দেওয়া যে একটা শরীরের জন্য একটা ভালো একটা অভ্যাস, এ ব্যাপারে সচেতনতা তৈরি এবং আমাদের অনেক মুমূর্ষু রোগী, জটিল রোগী যেগুলি রক্তের প্রয়োজন
রক্ত পাচ্ছে না। আমরা নির্দিষ্ট ব্লাড ব্যাংক আছে আমাদের, এই ব্লাড ব্যাংক থেকে আমরা এই রক্তগুলি সরবরাহ করে তাদের জীবন বাঁচাতে সহযোগিতা করব, এই আশাবাদ ব্যক্ত করে আমরা বা এই চিন্তা ভাবনা থেকে আমরা এই রক্তদান কর্মসূচি আয়োজন করেছি। তিনি বলছিলেন মানুষকে সচেতনতার পাশাপাশি মানুষের জীবন রক্ষাতে রক্ত একটি গুরুত্বপূর্ণ প্রয়োজন, অর্থাৎ সেই বিষয়টি নিয়ে কিন্তু তাদের যে কার্যক্রম সেটি শুরু হয়েছে। জানতে চাই এই কার্যক্রম আজকেই শেষ কিনা, এই কার্যক্রম অব্যাহত থাকবে? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ডাক্তার মোহাম্মদ সাইম মনোয়ার, আমি কার্ডিওলজি ডিপার্টমেন্টে আছি বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে, যেটা এক্সপিজি হসপিটাল, এবং আমি সদস্য সচিব ময়মনসিংহ মহানগর ড্যাবের এবং সদ্য সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ড্যাব কেন্দ্রীয় কমিটি। আজকে জুলাই আগস্ট যে শোক এবং বিজয়ের গণ অভ্যুত্থানের যে বর্ষপূর্তি উৎসব, এই উৎসবে সমস্ত দেশব্যাপী বিএনপি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমাদের ডক্টর সিরাম বাংলাদেশ ড্যাব ময়মনসিংহের পক্ষে আয়োজনে আমাদের রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো আসলে আমি প্রথমেই সম্মান জানাতে চাচ্ছি যারা এই দীর্ঘ লড়াই আন্দোলন সংগ্রামে আমাদের শহীদ হয়েছেন, বিশেষ করে আমাদের শহীদ আবু সাইদ, আমাদের ছাত্রদের নেতা শহীদ ওয়াসিম, তারপরে শহীদ মুগ্ধ এবং আমাদের শহীদ সাগর, আমাদের ময়মনসিংহের ছেলে, তাদের ডক্টর সিরাম বাংলাদেশ ময়মনসিংহের পক্ষ থেকে তাদের বিধি আত্মার মাগফিরাত কামনা করছি, এবং যারা আহত এবং পঙ্গুত্ব বরণ করেছেন তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং সমবেদনা জ্ঞাপন করছি, এবং যারা এখন পর্যন্ত রাজপথে থেকে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করার লক্ষ্যে এখনো রাজপথে আছেন তাদের প্রতি জানাচ্ছি ডক্টর সিরাম বাংলাদেশ ময়মনসিংহ ড্যাবের পক্ষ থেকে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা। আজকে আমাদের রক্তদান কর্মসূচির প্রধান উদ্দেশ্য হচ্ছে তাদের স্মরণে নাম্বার 1। এরপরে দেখা যাচ্ছে যে আসলে রক্তদান একটা মানবীয় একটা কার্যক্রম, এর মাধ্যমে আসলে আমাদের যারা যেসব রোগীদের আমরা বা যেসব মানুষের রক্ত প্রয়োজন পড়ে তাদের জন্য আমাদের কিছু রক্ত সংগ্রহ করা, এবং একটি উৎসবমুখর পরিবেশে আমাদের ময়মনসিংহ জেলা বিএনপি, ময়মনসিংহ মহানগর বিএনপি এবং ধন্যবাদ। তিনি কিন্তু বলছিলেন যে এই কার্যক্রমটি তাদের অব্যাহত থাকবে এবং রক্ত দিয়ে মানুষের জীবন রক্ষা এবং তাদের পাশে দাঁড়ানোই মূলত হচ্ছে এই কার্যক্রমটিকে উৎসাহ দিতে আমরা দেখেছি মহানগর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দরাও কিন্তু এখানে এই অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করেছেন এবং তারা বলছেন যে এই দিনটিকে কিন্তু তারা স্মরণীয় করে রাখবেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। জুলাই শহীদদের স্মরণে ময়মনসিংহে অনুষ্ঠিত হচ্ছে ড্যামের আয়োজনে রক্তদান ও আলোচনা কর্মসূচি। এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী ইলিয়াস আহমেদ। কথা বলছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এই সমস্ত আলোচনার ক্ষেত্রে নিঃসন্দেহে আমাদের কমিশনের পক্ষ থেকে আমরা দেখতে পাই যে আগের অবস্থানের জায়গায় আপনারা আপনাদের মতামত দিয়েছেন এবং সেই মতামতগুলো আমাদের কাছে আছে। ক্ষেত্র বিশেষে আপনাদের প্রাথমিক পর্যায়ের মতামতের কিছুটা পরিবর্তন আছে, তারপরেও মনে হয়েছে আমাদের কাছে যে অন্যান্যদের আলোচনায় আপনাদের অবস্থান হয়তো আরো জোরদার হবে, আপনারাও আপনাদের অবস্থানটা কেন সেটা যুক্তি প্রদর্শন করতে পারবেন। সেই জায়গার থেকেই সেই প্রক্রিয়াটা অনুসরণ করে আমরা অগ্রসর হচ্ছি। আজকে আমরা 3টি বিষয় আলোচনা করার জন্য নির্ধারণ করেছি। তারিখটি আসলে গতকালের আলোচ্য সূচিতে ছিল কিন্তু সময়ভাবে করা যায়নি। সেটা হচ্ছে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন। এর বাইরে আরও 2টো বিষয় আমরা যুক্ত করেছি আজকে। এর একটি হচ্ছে বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ এবং জরুরি অবস্থা ঘোষণা। আমরা আশা করছি আজকে এই 3টি বিষয় আলোচনা করতে পারবো। আর রাজনৈতিক নেতৃবৃন্দ যদি একমত হন তাহলে আমরা একটু সিদ্ধান্ত কোনো একটা বিষয় নিতে পারবো। তো আমি আশা করি যে আমরা একটা সিদ্ধান্তের জায়গায় আসতে পারলে সেটা হবে সবচেয়ে বড় ইতিবাচক দিক। দিনের শেষে আমরা সকলেই শুধুমাত্র আলোচনার মধ্য দিয়ে যে যতটা সমৃদ্ধ হচ্ছে তার বাইরেও যেন একটা সাফল্য নিয়ে আমরা দিনটা শেষ করতে পারি, সেই জন্যই আমাদের চেষ্টাটা থাকবে। আপনারা সকলেই এবং রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ, আপনাদের কর্মীরা যেভাবে লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে আমাদেরকে এখানে উপস্থিত করেছেন, আমি প্রতিদিন সকালে আমাকে স্মরণ করাই এবং আমার মনে হয় আপনারা প্রত্যেকেই স্মরণ করেন যে আমরা কীভাবে কী পরিস্থিতির মধ্যে দিয়ে কতটা অবদান অন্যদের সমস্ত রকম জীবন বাজি রাখার সংগ্রামের পরিণতি হিসেবে আমরা এখানে এসেছি। সেটা আমাদের সবসময় মনে রাখতে হবে এবং সেটাই যেন আমাদের গাইডিং প্রিন্সিপাল হয়, সেটাই যেন আমাদের দিক নির্দেশক হয় যে অনেক প্রাণের বিনিময়ে অনেক অত্যাচার নিপীড়নের মোকাবেলা করে
এবং একটা সম্ভাবনার জায়গায়, সুযোগের জায়গায়, যে সুযোগ অতীতে আসেনি সেখানে আমরা এসেছি, এই সুযোগ হেলায় হারানো যাবে না। এই সুযোগে আমাদের যতটুকু সম্ভব আমাদের সকলকে, প্রত্যেককে ব্যক্তি হিসেবে, দল হিসেবে, জোট হিসেবে, নাগরিক হিসেবে সেই ভূমিকা রাখতে হবে। আমরা আশা করি সেটা আমরা সকলে সবসময় মনে রাখি এবং সেভাবেই অগ্রসর হই। সবাইকে আবার ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে জাতীয় নেতৃবৃন্দকে আমার আন্তরিক ধন্যবাদ। ধন্যবাদ। কথা বলছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ। আমরা সরাসরি ছিলাম সেখানে। মানিকগঞ্জ 1 আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক নাইমুর রহমান দুর্জয়কে ঢাকার লালমাটিয়া এলাকার নিজ বাসা থেকে গ্রেপ্তার করেছে মানিকগঞ্জ ডিবি পুলিশ। আইনগত প্রক্রিয়া শেষে আজ তাকে আদালতে তোলা হবে। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আলিম। আলিম, নাইমুর রহমান দুর্জয়কে আদালতে পাঠানো হয়েছে কিনা জানাবেন। যেমনটা বলছিলেন, মানিকগঞ্জ 1 আসনের সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক নাইমুর রহমান দুর্জয়কে কিন্তু গ্রেপ্তার করেছে মানিকগঞ্জ জেলা ডিবি পুলিশ। তো গতকাল মধ্যরাতে অভিযান পরিচালনা করে ঢাকার লালমাটিয়া নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা যেটি বলেছেন যে জুলাই আন্দোলনের যে হামলা হয়েছিল সে তার মামলা রয়েছে এবং এছাড়া দুর্নীতি দমন কমিশনের মামলা রয়েছে। সেই মামলার প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বেলা 12টার পরে তাকে আদালতে, আইনি প্রক্রিয়া শেষে আদালতে আনা হবে বলে জানিয়েছে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তো আমরা আরো বলতে চাই যে নাইমুর রহমান দুর্জয়ের বিরুদ্ধে চলতি বছরের 21শে জানুয়ারি দুর্নীতির অভিযোগে ঢাকার লালমাটিয়ার 2523 বর্গফুটের একটি ফ্ল্যাট এবং জমি এবং 3টি গাড়ি জব্দের নির্দেশ দিয়েছিল ঢাকা মহানগর গোয়েন্দা সিনিয়র বিশেষ জজ আদালত। এবং এছাড়া তার 12টি ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু জব্দ করেছিল আদালত। তো আজ এই 12টার পরে তাকে এই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে তোলা হবে। তো পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে তাকে রিমান্ড আবেদন করা হবে। তো এই আদালতের নির্দেশনা অনুযায়ী তার পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তো আর সব মিলে বলা যায় যে এই নাইমুর রহমান দুর্জয় আওয়ামী সরকারের সময়ে মানিকগঞ্জ 1 আসনের ঘিওর, শিবালয় এবং দৌলতপুর এই 3টি উপজেলায় নানা অনিয়ম এবং দুর্নীতি এবং যে পদ্মা যমুনা নদী বালুচর দখল এবং বালু কাটা থেকে বিভিন্ন নানা অভিযোগ রয়েছিল। তো নেতা কর্মীরা তার নির্দেশনায় নানা অপকর্মে জড়িয়ে পড়েছিল এবং তিনি বিতর্কিত এমপি হিসেবে পরিচিত ছিল। তো বিএনপির পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া হবে কিনা সেই বিষয়ে এখন পর্যন্ত কোনো জানা যায়নি। তো এই 12টার পরে এই দুর্জয়, সাবেক এমপি দুর্জয়কে আদালতে তোলা হবে। এর পরবর্তী সংবাদে আমরা এর বিস্তারিত জানাতে পারবো। তো এই ছিল আমার কাছে মানিকগঞ্জের যে 1 আসনের সাবেক সংসদ সদস্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে পরিচালক ছিল নাইমুর রহমান দুর্জয়, তার গ্রেপ্তারের সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক নাইমুর রহমান দুর্জয়কে গ্রেফতার করেছে মানিকগঞ্জ ডিবি পুলিশ। এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল আলিম। দেখছেন দেশ জনপদ লাইভ। নেত্রকোনার আটপাড়ায় মগরা নদীর তীব্র ভাঙনে বিলীন হয়েছে বহু ঘরবাড়ি। হুমকির মুখে রয়েছে গোয়াতলা এলাকার অনেক পরিবার। এই পরিস্থিতি নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান। জিয়াউর, ভাঙনের বর্তমান অবস্থা কেমন দেখছেন আর ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কি অবস্থা আসলে, এবং সেই সঙ্গে আরো জানতে চাচ্ছি যে প্রশাসনের পক্ষ থেকে কোনো সহায়তা মিলছে কিনা জানাবেন। নদীর এপার ভাঙে ওপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলায় রাজা যেজন ফকির সন্ধ্যা বেলা। কবির লেখা এই কথাগুলো যেন একেবারেই বাস্তবে এসে মিলে গেছে নেত্রকোনার আটপাড়া উপজেলার গোয়াতলা গ্রামে মগরা নদীর তীরবর্তী বাসিন্দাদের ক্ষেত্রে। এখানে মগরা নদীর অব্যাহত ভাঙনে বিগত 30 বছর যাবত শত শত পরিবার কিন্তু এরই মধ্যে গৃহহারা তারা হয়েছেন। তারা এখন গৃহহারা হয়ে
তারা ভূমিহীন জীবনযাপন করছেন পরিবার পরিজন নিয়ে। অনেকেই এলাকা ছেড়ে ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায় কিন্তু চলে গেছেন। তো আমি এই মুহূর্তে এই কি ভাঙন কবলিত এলাকায় দাঁড়িয়ে আছি। এখানে কিন্তু বর্তমানে অন্তত 1 থেকে 150 পরিবার এই মগরা নদীর ভাঙনের কবলে রয়েছে। অনেকেরই ঘর বাড়ি কিন্তু ভেঙে যাচ্ছে। তারা রাত্রে ঠিক মতো ভয়ে ঘুমাতে পারছেন না। তাদের পরিবারের যারা সদস্য আছেন রান্না বাড়া করতে পারছেন না, এবং তারা কিন্তু খাওয়া দাওয়া করতে পারছেন না। শিশুদের পড়াশোনারও ব্যাঘাত ঘটছে। তো আমরা এখানকার একজন নদী ভাঙনের ফলে গৃহহারা একজনের কাছে জানবো। আচ্ছা, আপনার এই নদী ভাঙনের ফলে কি ক্ষতি হয়েছে? আমরা খুব অনেক ক্ষতিগ্রস্ত হয়ে আছি। সরকারের কাছে আবেদন, অনুরোধ, আমরা এই বান্ডা সরকারের কাছে আবেদন করতেছি। আপনারা শুনছিলেন, একজন বলছেন যে উনি ক্ষতিগ্রস্ত হয়েছেন, উনার ঘর কিন্তু নদীতে বিলীন হয়েছে। আমরা আরেকজনের কাছে জানবো। আচ্ছা, আপনার কয়টি ঘর নদীতে বিলীন হয়েছে, এখন কি অবস্থায় আছেন? আমরা অনেক ঘর দর গেছে, ওখান 2টি ঘর ভাঙ্গিয়ে গেছে। এই ঘরেতে আমরা ওখান ভয় পাই, পড়াশোনা ফুলাফানের করাইতে পারি না। আপনারা কাছে আমরা একটু আবদার চাই সরকারের কাছে, আপনারা যদি একটু দয়া করেন। আরেকজন বলছিলেন যে তার কিন্তু ইতিমধ্যেই কয়েকটি ঘর নদীতে বিলীন হয়ে গেছে, তারপরও যে ঘরটিতে আছেন সেটিও কিন্তু হুমকির মুখে রয়েছে, এবং শিশুদের নিয়ে তারা কিন্তু ভয়ে জীবনযাপন করছেন। আমরা আরেকজনের কাছে জানবো নদী ভাঙনের ফলে ক্ষতিগ্রস্ত। আচ্ছা, আপনার কি কি ক্ষতি হয়েছে এবং সরকারি কোনো সহযোগিতা পেয়েছেন কিনা? না, সরকারি কিছু পাইছি না। আমার একটা ঘর ছিল, মানে এক ঘর ভাঙ্গা গেছে, মানে নদীতে আরেক ঘর ভাঙছে, 2টা ঘর ভাঙছে। 2টা ঘর ভাঙিয়া গেছে, আর একটা ঘর অর্ধেক ভাঙ্গা। আপাতত আছি বিপদে, এই অবস্থা আছে। আর পুলামান লেয়া করার জন্য খুব সমস্যায় আছি। আমরা শুনছিলাম যে আসলে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, গৃহহারা হয়েছেন, তারা কিন্তু বলছিলেন তাদের সমস্যার কথা। আমরা এখানকার স্থানীয় একজন বাসিন্দার কাছে জানবো। আচ্ছা, এই যে আপনাদের এলাকায় যে নদী ভাঙন হচ্ছে, এ ব্যাপারে আপনারা বিষয়টি কি প্রশাসন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছেন কিনা? বর্তমানে কি অবস্থা? আমরা বারবার জানিয়েছি, প্রায় 30 বছর ধরে ভাঙন হচ্ছে। এই জন্য শতাশতি মানুষ প্রতি বছর বাস্তবরা বিভিন্ন জায়গায় এরা এতে থাকে, ভূমিহীন হয়ে গেছে, এবং লেখাপড়া সহ সকলেই ক্ষতিগ্রস্ত। আমরা এই জন্য সরকারের কাছে আকুল আবেদন, প্রশাসন সহ, এবং বর্তমান আমাদের যে 8 উপজেলা ইউনিয়ন কাছে আমাদের আকুল অনুরোধ যে আমাদেরকে রক্ষা করেন, আমাদেরকে একটা বাঁধের মাধ্যমে আমাদেরকে রক্ষা করেন। এখানকার একজন বাসিন্দা বলছেন, আমরা এখানকার ইউনিয়ন পরিষদের সদস্য বর্তমান, ওনার কাছে জানবো। আচ্ছা, আপনারা কি এই যে ভাঙন প্রতিরোধে কোনো উদ্যোগের ব্যাপারে দাবি জানিয়েছেন কিনা? কি অবস্থা? আগে থেকে জানাইছি, জানালে অনেকরা নতুন করে দাবি দিছি, দরখাস্ত একটা দিছি টিউন অফিসও। এটা কইছে যে উকরে পাঠাইছে। আর এটা বহুদিন, 30 বছর ধরে এটা বহুদিন অনেক মানুষ এটা লাঞ্ছিত, 100-150 পরিবার গেছে, আর 100-150 পরিবার আছে, এটি বিরাট লাঞ্ছিত আছে। বাড়িঘর চারিয়ে থাকে। আমি মেম্বার, আমি বাড়ি চারিয়ে গেছি আরেক জায়গায়। আমার ইউপি সদস্য বলছিলেন যে আসলে উনি কিন্তু এখানে দেখেন এই যে আরেকটি ঘর একেবারে কিন্তু নদীতে বিলীন হওয়ার পথে, উনি একেবারে ঝুঁকির মধ্যে আছেন। আমরা ওনার কাছে জানবো, আপনি এখন কি অবস্থায় আছেন? আমি খুব খারাপ অবস্থা আছি, আমার বাড়ি ঘর নাই, সব নদী নিয়ে গেছে। আমার জিহুতলে এখন কোন সমাজে নদী আবার লয়ে যায় আমি এটা বলতে পারিনি। আমরা এতক্ষণ আপনাদেরকে দেখাচ্ছিলাম যে এই যে নেত্রকোনার যে মগরা নদীর ভাঙন, এই ভাঙনের ফলে কিন্তু প্রায় 150 মতো পরিবার গৃহহারা হয়ে তারা বিভিন্ন জায়গায় চলে গেছেন, এবং আরো কিন্তু শতাধিক পরিবার তাদের ঘর বাড়ি নিয়ে তারা কিন্তু চরম আশঙ্কার মধ্যে আছেন। যে কোনো মুহূর্তে তাদের ঘর কিন্তু বিলীন হয়ে যেতে পারে। আমি নেত্রকোনা জেলার পানি উন্নয়ন বোর্ডের যিনি নির্বাহী প্রকৌশলী সাখাওয়াত হোসেনের সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন যে আগামী বরাদ্দে কিন্তু তারা এই যে নদী ভাঙনের ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন। এই ছিল আমার কাছে নেত্রকোনা থেকে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের সর্বশেষ পরিস্থিতি। ইসরাত, ধন্যবাদ আপনাকে। নেত্রকোনায় মগরা নদীর তীব্র ভাঙনে বিলীন হয়েছে বহু ঘরবাড়ি এবং হুমকির মুখে অনেক পরিবার। এ ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী জিয়াউর রহমান। সাতক্ষীরার কলারোয়ায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে সফল চাষিদের সংবর্ধনা এবং দিনব্যাপী ফিল্ড কংগ্রেস। এই আয়োজন নিয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কাইসার সুমন। সুমন, আপনার কাছে জানতে চাইবো যে কিভাবে আয়োজনটি পরিচালিত হচ্ছে এবং চাষিদের প্রতিক্রিয়া কেমন দেখছেন, জানাবেন। ইশরাত, দাঁড়িয়ে আছি সাতক্ষীরার
কলারোয়া উপজেলা মিলনায়তনে এখানে অনুষ্ঠিত হচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে যে এখানে সাতক্ষীরার যে বিভিন্ন চাষাবাদ রয়েছে, বিশেষ করে আম চাষে আপনারা জানেন যে মানে বাংলাদেশে যেমন বিখ্যাত, পৃথিবীব্যাপী সাতক্ষীরার আমের যে স্বীকৃতি, সেই স্বীকৃতির জায়গা থেকে যারা গ্যাপ, বিশেষ করে গুড এগ্রিকালচার প্র্যাকটিস গ্যাপের যে সফলতা, সেই সফলতায় বাংলাদেশে যিনি প্রথম হয়েছেন সেই চাষিকে এখানে সম্মাননা দেওয়া হবে। একই সাথে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস, এই যে আয়োজন, এই আয়োজনটি আজকে ব্যাপকভাবে সাড়া ফেলেছে চাষিদের মধ্যে এবং তারা আজকে এই আয়োজনের জন্য এখন আপনি দেখতে পাচ্ছেন চাষিরা আজকে সেজে গুজে বেশ প্রস্তুতি নিয়ে আছে। আমি এখানকার একজন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের একজন কর্মকর্তার সাথে কথা বলছি আজকের আয়োজন সম্পর্কে, মানে আজকের আয়োজনের যে সব দিকগুলো রয়েছে। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে পার্টনার প্রকল্প এটি আসলে এই দেশের কৃষি এবং কৃষকের জন্য অত্যন্ত একটা ভালো প্রকল্প। বিশেষ করে আমাদের বর্তমান বিশ্বে খাদ্য নিরাপত্তার জন্য যে নিরাপদ খাদ্য এবং গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস গ্যাপ অনুসরণ করে বা উত্তম কৃষি চর্চা অনুসরণ করে খাদ্য উৎপাদনে হলো একটা অন্যতম ইস্যু এবং পার্টনার প্রকল্প সেই কাজটি করে যাচ্ছে এবং এর মাধ্যমে কৃষক একবার জমি তৈরি থেকে শুরু করে খাবার টেবিলে বা ভোক্তার কাছে যাওয়া পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে নিরাপদ ফসল উৎপাদনের সকল মানে পদ্ধতিগুলো অনুসরণ এবং তার যথাযথ রেকর্ড রেখে কিন্তু ফসল উৎপাদন করছে। এখানে যে ফসলগুলো দেখতে পাচ্ছি এগুলো কি গ্যাপ অনুসরণ করে করা হয়েছে? জি, এগুলা মূলত গ্যাপ অনুসরণ করে উৎপাদন করা হয়েছে এবং গ্যাপ ফসলের আওতাভুক্ত এই ফসলগুলো এখানে আমরা উপস্থাপন করেছি। ইশরাত, আমরা দেখতে পাচ্ছি গ্যাপ অনুসরণ করে এই যে মানে কীটনাশক বা বিষমুক্ত এই যে পটল, বরবটি, আম, বিভিন্ন যে ফসল রয়েছে এই ফসলগুলোই এখানে প্রদর্শন করা হচ্ছে এবং একই সাথে এই আয়োজন ঘিরে কৃষকদের মধ্যে, কৃষিবিদদের মধ্যে এক ধরনের উৎসব সৃষ্টি হয়েছে। সারা দিন ব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হবে। এই আয়োজনের এখন প্রারম্ভিক সূচনা পর্ব বাইরেই নিয়ে যাওয়া হয়েছে কৃষকদেরকে উদ্বোধনী পর্ব শুরু করবার জন্য। এই ছিল সর্বশেষ। ইশরাত, ধন্যবাদ আপনাকে। সাতক্ষীরায় অনুষ্ঠিত হচ্ছে সফল চাষীদের সংবর্ধনা এবং দিনব্যাপী ফিল্ড কংগ্রেস এবং এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। দেখছেন দেশ জনপদ লাইভ। দেখছেন দেশ জনপদ লাইভ। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় কথা বলছেন বিভিন্ন দলের নেতারা। সরাসরি চলে যাচ্ছি সেখানে। মাধ্যমে আমরা হ্যাট্রিক বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে দুর্নীতিতে, সেই কারণে আমরা তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করিনি। তদ্রূপভাবে আমরা এই মাথা ব্যথার কারণে একটি ক্ষমতার অপব্যবহারের উদাহরণ টেনে নিয়ে এসে আমরা প্রেসিডেন্টের ক্ষমতা কমাতে পারি না। এটা হলো মূল বক্তব্য আমার। ধন্যবাদ জনাব রিজু। আমি বাকি যারা স্লিপ দিয়েছেন তাদের বিনয়ের সঙ্গে দৃষ্টি আকর্ষণ করি যে মূল কনসেপ্টটা কি, যে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের যে ব্যবস্থাটা এখন আছে, এখানে হয়তো আইনগত কোনো ফাঁকফোকর আছে, যে ফাঁকফোকর ব্যবহার করে কুখ্যাত খুনিদেরকে ক্ষমা করে দেওয়া হয় এবং আমরা জানি যে সেটা আসলে সরকার করে, রাষ্ট্রপতির নামে জারি হয়, সরকারের ইচ্ছা এটা হয়। এটা রোধ করবার জন্যই এই নতুন প্রস্তাব কমিশনের তরফ থেকে এসছে। এখন এখানে ধারণাগতভাবে দুটো বিষয়, একটা হলো যে এই ফাঁকফোকর বন্ধ করা, এখানে রাজনৈতিক অসৎ উদ্দেশ্যে কাজগুলো করা হয়, এটার উপর যদি ধরেন বক্তৃতা করি আমরা প্রত্যেকেই 2-10 মিনিট করে বক্তৃতা করতে পারবো। এখন কমিশন যে সুনির্দিষ্ট প্রস্তাব নিয়ে এসছে সংবিধান এবং আইনের ক্ষেত্রে, এখানে যদি কারো স্পেসিফিক কোনো সাবমিশন থাকে, কোনো কিছু, আমরা দয়া করে যেন শুধু সেই জায়গাটায় সীমাবদ্ধ থাকি এবং প্রস্তাব বা সাবমিশন নাই, তারা দয়া করে যদি এই আলোচনায় না নেন তাহলে সালাউদ্দিন ভাইয়ের কথা মতো আমরা দ্রুত এই পর্ব শেষ করতে পারি।
জি, আমি যথারীতি সবসময় সবার আগে স্লিপ দেন মমিনুল আমিন, আজকেও তাই দিয়েছেন। তো আমি তাকে আমন্ত্রণ জানাচ্ছি। মমিনুল আমিন এনডিএম-এর মহাসচিব, আপনি বলুন, এবং এরপরে আমি আপনার জনাব মুস্তাফিজুর রহমান ইরান সাহেবের কাছে আসবো। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ মাননীয় সহসভাপতি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় ছিল, আমি স্পেসিফিক বিষয় নিয়ে কথা বলবো। শুধু তার আগে একটা উদাহরণ দিব। আমাদের মনে আছে 2010 সালে সাব্বির হোসেন গামা যুবদল নেতা, তার হত্যা মামলায় প্রায় 20 জন ফাঁসির আসামি আওয়ামী লীগের নেতাকর্মী, এদেরকে প্রয়াত জিল্লুর রহমান ক্ষমা করেছিল এবং মহাজোট সরকার 5 বছরে 28 জন ফাঁসির আসামিকে দণ্ড মওকুফ করেছিল। আমরা জানি স্পেসিফিক বিষয় নিয়ে আসি। আমি বলবো না, আমি যাইও না, আমি 3টা বিষয় নিয়ে কথা বলবো। 1 নম্বর হচ্ছে ফরমেশন, বোর্ডের যে ফরমেশনে এখানে আমাদের একটা প্রস্তাব আছে। 1 নম্বর হচ্ছে আমরা এটাকে 7 সদস্য বিশিষ্ট করার প্রস্তাব করছি। সেখান থেকে, কারণ এটা বেজোর সংখ্যা হলে ভালো হয়, বোর্ডটা 6 সদস্য আছে এবং স্বাস্থ্য মন্ত্রণালয় 6 নম্বর যিনি আছেন মনোবিদ, আমরা মনোবিদকে বাদ দিয়ে সেখানে এনএসআই এর মহাপরিচালক এবং 7 নম্বর সদস্য হিসাবে মানবাধিকার কমিশনের একজন সদস্যকে ইনক্লুড করার প্রস্তাব করছি। আচ্ছা, এখানে আরেকটা বিষয় হচ্ছে যে অ্যাটর্নি জেনারেলকে চেয়ারম্যান করা হয়েছে। আসলে অর্ডার অফ প্রেসিডেন্সে অ্যাটর্নি জেনারেল 15 নম্বর আর সংসদ সদস্যরা 13 নম্বর। এখানে আসলে বিষয়টা কি, এটা একটু আপনারা যদি বলছেন, না আমি বলছি না এটা আমার ভুল হতে পারে, বাট এটা একটা অবজারভেশন। আর একটা অবজারভেশন হচ্ছে সুপারিশ প্রদানের ক্ষেত্রে অনুসরণীয় নীতি। এখানে 10 নম্বরে আপনারা জনমতের কথা বলেছেন। আসলে জনমতটা কিভাবে যাচাই হবে? এই যে 115 জন বিশিষ্ট ব্যক্তির বিবৃতি, এটাই কি জনমত? জনমতটা কিভাবে যাচাই হবে, মানদণ্ড কি, এটা নিয়েও মনে হয় একটা আলোচনার সুযোগ আছে। সর্বশেষ আমি যে কথাটা বলবো সেটা হলো, এই রাষ্ট্রপতির ক্ষমা যেন জুলাই গণ অভ্যুত্থানে গণহত্যা দেয়া যারা কমান্ড রেসপন্সিবিলিটি, হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী সহ যারা ছিল কমান্ড রেসপন্সিবিলিটি, যারা সরাসরি গুলি করেছে এবং আয়নাঘরের মাস্টার মাইন্ড যারা, এরা যেন কোনোভাবেই রাষ্ট্রপতি ক্ষমার জন্য বিবেচনা না হয়, এই প্রভিশনটা রাখা যায় কিনা এই প্রস্তাব করে আমার অনেক ধন্যবাদ জনাব মুস্তাফিজুর রহমান। এখানে আমি একটু বলি, আমাদের কাজের অগ্রগতির স্বার্থে আপনি বসুন প্লিজ। আমার মনে হয় যদি আমরা এইভাবে অগ্রসর হই তাহলে সহজতর হয়। প্রথম বিষয় হচ্ছে, আমরা কি সকলে এই বিষয়ে একমত যে সংবিধানে বর্তমানে যে 49 ধারা আছে সেখানে পরিবর্তন করে আইনের মাধ্যমে নিয়ন্ত্রিত করার বিষয়ে কি আমরা একমত? আমি যেটা বুঝতে পেরেছি আমরা একমত। আমরা এটা বলতে পারি যে এই বিষয়ে আমরা একমত হয়েছি যে সংবিধানের যেই 49 ধারা সেখানে, এবং সেটার একটা টেক্সট আপনাদের কাছে আমি এখনই যেটা আছে, আপনারা নিঃসন্দেহে দেখেছেন, আগেও দেওয়া হয়েছে, রিপোর্টে আছে। তবু এই বিষয়ে সর্বশেষ বক্তব্যের জন্য আমরা এই জায়গাটায় আসি আপনাদের কাছে। শাহীন, আপনি কপি করতে পেরেছেন? জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় কথা বলছেন বিভিন্ন দলের নেতারা, আমরা সরাসরি ছিলাম সেখানে। এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।